শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মু তুমি প্লিজ আমাকে এখন মিথ্যে বুঝিও না। আমি বাড়িতে নেই কয়টা দিন হয়েছে, এর মাঝে আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে কিভাবে? তোমরা জানো না আমার ওকে পছন্দ না, তাহলে কেন এটা করতে চাইছো? তৌকি চৌধুরী বললেন, শ্রাবণ আমরা সিদ্ধান্ত নেইনি এখনো, শুধু ভেবে রেখেছি। শ্রাবণ উত্তরে বলল, আমি না এলে তো মনে হয় তোমরা সিদ্ধান্তটাও নিয়ে নিতে। সাবিয়া চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুমি যা চাও তাই হবে, এবার শান্ত হও। আর কাব্য কোথায়, তোমরা কি চলে এসেছো? শ্রাবণ কোনোটারই উত্তর দিল না, রাগে শুধু বড় বড় শ্বাস ছাড়ছে। তৌকির চৌধুরী সাবিয়া চৌধুরীকে চুপ থাকতে বললেন। তৌকির চৌধুরী আগেই বলেছিলেন ছেলে এইরকম সিদ্ধান্তে কখনোই মত দেবে না। ও আগে থেকে রিয়াকে পছন্দ করে না, আর বিয়ে তো দূরেই থাক। শ্রাবণ কড়া গলায় বলল, যদি এরপরে তোমরা এরকম কোনো কিছু করো তাহলে এই বাড়িতে আসবো না, তখন ভুলে যাব আমি তোমাদের ছেলে ছিলাম। কথাটা শেষ করে হনহন করে চলে গেল। তৌকির চৌধুরী একটু রেগে গিয়ে সাবিয়া চৌধুরীকে বললেন, হয়েছে এবার শান্তি? কি বলে গেল শুনেছো ছেলে? আমি পই পই করে বলেছিলাম ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কিছু ভেবো না, এবার থাকো। এদিকে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রিয়া হাসি হাসি মুখে শ্রাবণের পথ আটকিয়ে দাঁড়ালো। শ্রাবণ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে রিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু রিয়া যেতে দিল না। আবারও সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? শ্রাবণ উত্তরে বলল, জাহান্নামে যাচ্ছি, যাবি? রিয়া মুস্কি হেসে বলল, তোমার সাথে জাহান্নামে কেন, আকাশ পাতাল সব জায়গাতেই যেতে পারবো। শ্রাবণ দাঁত চেপে বলল, তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, এইরকম ঢং আমার সামনে আর দেখাবি না, না হলে আমি কি করতে পারি তা তোর অজানা নয়। শ্রাবণ কথাটা বলে রিয়াকে পাশ কাটিয়ে চলে যায়। রিয়া শ্রাবণের পিছু পিছু চলে আসে বাইরে। শ্রাবণকে ধরার আগেই সে গাড়িতে উঠে চলে যায়। রিয়া পাশের ওয়ালে বাড়ি মেরে বলল, আমি তোমাকে ভালোবাসি, মানি আমার তোমাকেই লাগবে, তুমি রাগ করলেও আমি তোমার পিছু ছাড়বো না। এদিকে হিয়া রিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। বেলা তখন 11:30টার মতো, বলতে গেলে গল্প করছে। দুজনের মাঝে ভালো বন্ডিংও আছে, যেমন ফ্রেন্ডদের মধ্যে থাকে। রিমন একটু পরপর বাড়ির মেইন দরজায় উকি দিচ্ছে। হিয়া ওকে এমন করতে দেখে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছিল না। শেষে এসে বলেই দিল, ভাইয়া এমন উতলা হয়ে আছো কেন, কেউ আসবে নাকি? কে আসবে? আছে একজন, আমাকে বলা যাবে না নাকি? তোকে বলবো কেন, তুই আমার কে হোস? হিয়া রেগে গিয়ে রিনা বেগমকে বলল, খালামণি তোমার ছেলে দেখো কি বলে, ভালো কথা জিজ্ঞাসা করলো এমন করে। রিনা বেগম ছেলেকে ধমক দিলেন, এই তুই ওর সাথে এমন করিস কেন? মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়, না হয় ঈদের জন্য কিছু শপিংই করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, শপিং এ যাবি? হিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, যাব। রিমন হেসে বলল, ঠিক আছে, সন্ধ্যার পর নিয়ে যাব। সত্যি? এর মিনিট 15 পরে শ্রাবণের গাড়িটা রিমনের বাড়িতে এসে থামলো। রিমন শ্রাবণকে ভেতরে আনলো। রিনা বেগম উঠে দাঁড়িয়ে শ্রাবণের সাথে কথা বললেন। হিয়া তো এই মুহূর্তে শ্রাবণকে দেখে শকড, গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে কি যে খুশি বলার বাইরে। শ্রাবণ যখন ওর অনুপস্থিতি টের পেয়ে চলে এসেছে, এর মানে সত্যিকারই ভালোবাসে। হিয়ার খুব খুশি লাগছে, তবে প্রকাশ করলো না। শ্রাবণকে ওদের সাথে কথা বলতে দেখে মুস্কি হেসে উঠল, যা শ্রাবণের চোখের আড়াল হলো না। রিনা বেগম শ্রাবণকে মস্করা করে বললেন, হঠাৎ বড়লোক মানুষের আগমন? শ্রাবণ হেসে বলল, আন্টির যে কথা, আমার যে আপনারা কি কোনো অংশে কম নাকি? আর আমাকে কি পর মনে করেন? না বাবা, পর কেন মনে করব, তুমিও আমার ছেলের মতোই, বসো বসো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ মারলো। হিয়া যেন ধ্যান থেকে বের হলো, সাথে সাথে রিমনের দিকে তাকালো। শ্রাবণ রিমনের মাকে হিয়াকে দেখিয়ে বলল, আন্টি এই মেয়েকে? ও আমার বোনের মেয়ে। শ্রাবণ রিমনের সাথে টুকটাক কথা বলতে শুরু করলো। রিনা বেগম বললেন, তাহলে তোমরা কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। রিনা বেগমের সাথে হিয়াও চলে যেতে নিল। রিমন ওকে ডেকে বলল, হিয়া তুই থাক না, আমাদের সাথে কথা বল। হিয়া জোরপূর্বক একটু দূরেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। হিয়া অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার মুখ পানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সাহস কোথায় থেকে পেলে বউজান? হিয়া আমতা আমতা করে বলল, কি সাহস, কিসের সাহস? এই যে জামাইকে না জানিয়ে এখানে চলে এলে, আমি অনুমতি দিয়েছিলাম কি? মানে কি সব ফালতু কথা বলছেন? শ্রাবণ মুহূর্তেই কাটকাট গলায় বলে উঠল, তোমায় কৈফিয়ত দেওয়ার জন্য আসিনি, শুধু অ্যালার্ট করতে এসেছি। বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে, না হলে আমার থেকে খারাপ লোক দুনিয়াতে একটাও দেখবে না। হিয়া বলল, আমি যাব না। কেন যাবে না? তোমাকে যেতে বলেছি মানে তুমি যাবে, এর বাইরে কোনো কথা শুনতে চাচ্ছি না। হয় এখন আমার সাথে চলো, না হয় বিকেলের আগে চলে এসো। হিয়া কোনো কথা না বলে ভেতরের একটা রুমে চলে গেল। শ্রাবণ রিমনের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিকেলের দিকে হিয়া বাসায় চলে এলো। নিচতলায় কাব্যর সাথে দেখা হয় ওর। কাব্য জিজ্ঞাসা করে, আপু কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খালামণির বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এলাম। এত তাড়াতাড়ি?
এর মাঝে শ্রাবণ আর বাড়ি ফিরে আসেনি। কাব্য নিচতলার থেকে নিজেদের ফ্ল্যাটে আসে। তখনই কাজের আন্টি রান্না করতে আসে, সাথে হিয়াও আসে। হিয়া ড্রয়িং রুমে ঢুকে কাব্যকে বলল, ভাইয়া তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। হিয়া এসেছে শ্রাবণকে দেখতে, কিন্তু বাহানা দিল অন্যটা। কাব্যও বুঝতে পারলো হিয়ার চোখ কি খুঁজছে। হিয়া কথা বলতে বলতে ভেতরের রুমগুলোতে উকি দিল। শ্রাবণকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। কাব্য ফোন আনার বাহানা দিয়ে রুমে এসে শ্রাবণকে কল দিল। হ্যালো ভাইয়া, সন্ধ্যায় কি খাবে? আন্টি জিজ্ঞাসা করছে। শ্রাবণের যেন পাগল পাগল লাগছে। সকাল থেকে রাগ উঠেই যাচ্ছে, কোনো জায়গা থেকে রাগ ছাড়া ফিরে আসছে না। এখন আবার কাব্য। শ্রাবণ কাব্যর সাথে এখন অন্তত রাগ দেখাতে যাচ্ছে না। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বলল, তুই যা খাবি তাই বল, আমিও তাই খাবো। আমি কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। তোর যা পছন্দ হয় তুই তাই রান্না করতে বল, দরকার হলে ইউটিউব দেখে বল কি খাবি। কাব্য তাজ্জব বনে গেল ভাইয়ার কথা শুনে, সাথে সাথে বলে, ভাইয়া হিয়ার মনে এসে তোমাকে অনুভূতি জন্ম নিচ্ছে। শ্রাবণ শ্রাবণকে দেখতেও ইচ্ছে করছে, আবার শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতে ভয় লাগছে। ড্রাইভারকে বলল, শ্রাবণ নিজের রুম থেকে বেরিয়ে এসে হিয়াকে দেখতে না পেয়ে হিয়া পট করে বসে টেবিলে জোরে লাগছে। ও এটাই চাইছিল। ওদিকে আবার এমন এমন কিছু হচ্ছে যার জন্য শ্রাবণের রাগ কথা সেই কথা বলতে বলতে হিয়াকে বসিয়ে রাখে। কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজের মহিলাকে বলল, আন্টির সাথে দেখা করে নামের মেয়েটাকে একটু ডেকে আনো তো। চাতক বলুন যে বাসা ভাড়া রেডি করে রেখেছি, যদি একটু এসে নিয়ে যায়। হিয়া কাজের মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। কেমন যেন নিজেদের ফ্ল্যাটেও ঢুকতে পারেনি। এর আগে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবার ইশারা করে বসতে বলে নিজের রুমে চলে গেল। শ্রাবণ নিজের রুমে ঢুকলো, চলে গেল। হিয়া এলে কাব্যকে রুমে এসে বলল। হিয়া রুমে যেতেই শ্রাবণ বসতে বলল। হিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি বাইরে যাব। শ্রাবণের মেজাজ তুঙ্গে উঠে গেল। সকাল থেকে কি হচ্ছে কিচ্ছুই ভালো লাগছে না। যে একটু মেয়েটাকে দেখবে তবুও সে নাকি চলে যাবে। শ্রাবণ এগিয়ে এসে বলল, কোথায় যাবে? চলে যাব। শ্রাবণ থমথমে গলায় বলল, চলে যাবে? একটু থাকো, কথা বলো আমার সাথে, পরে বলবো, এখন যাই। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসো, না হয় এমন থাপ্পড় দেবো কানে শুনতে পাবে না। হিয়া চুপচাপ বসে রইল। কতক্ষণ ভেবে একটা প্রশ্ন করলো, আচ্ছা আপনি কি করেন? শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলল, আমি আবার কি করব? মার্ডার করি। 20টার মতো মামলা আছে আমার নামে। শ্রাবণ শেষের কথাটা এমন ভাবে বলেছে যে কেউ শুনলে বিশ্বাস করবে। হিয়া ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি চলে যাই। হ্যাঁ কেন? বসো না, আবার আসবো। বসতে বলেছি বসো। আমি মিথ্যা বলেছি। পরে আসবো। পরে আসবে? হিয়ার বলতে দেরি, কিন্তু শ্রাবণের থাপ্পড় মারতে দেরি হলো না। মেয়েটাকে সোজাভাবে বললে তেড়িবেড়ি করে। একে কঠিনভাবে ভালোবাসা বোঝাতে হবে। হিয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল। শ্রাবণের হাতের থাপ্পড় খেয়ে হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হিয়ার চাহনি দেখে শ্রাবণের মনে হচ্ছে ও অনেক বড় কিছু করে ফেলেছে। তবুও দমে গেল না। কড়া গলায় বলল, আমার সাথে এত জেদ করা যাবে না তোমার। হিয়া তখন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার গাল থেকে ওর হাত সরিয়ে নিজের হাত ছুঁয়ে মোলায়েম কণ্ঠে বলল, বৌজান খুব লেগেছে তাই না? হিয়া কেঁদে দিল। এই প্রথম মনে হয় ওর গালে কেউ থাপ্পড় মারলো। শ্রাবণ হিয়ার মুখে হাত ছাপিয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছো কেন? জোরে মেরেছি নাকি, বোকা মেয়ে কোথাকার? হিয়া কান্না থামিয়ে বলল, আমি আপনাকে ভালো ভাবতাম, আর আপনি আমায় থাপ্পড় মারলেন? জেদ করলে বলেই তো মারলাম। হিয়া নাক টেনে বলল, আমাকে কেউ এভাবে কোনোদিন মারেনি, আর আপনি আমাকে মারলেন? আরেকবার ভালো করে বলতেন, থাকবো না আমি। শ্রাবণ গলার কণ্ঠ ভারী করে বলল, আবার একই জেদ নিয়ে পড়ে থাকলে আরেকটা থাপ্পড় খাবে। চুপচাপ বসো। হিয়া গালে হাত দিয়ে বসলো। শ্রাবণ এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে এসে হিয়ার সামনে ধরলো। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে শ্রাবণ বলল, বাসা ভাড়ার টাকা লাগবে না। কেন লাগবে না? হিয়া মুখ ঘুরিয়ে বলল, নেব না, যার বাসা তাকে গিয়ে দিন। শ্রাবণ ভুরু কুঁচকে নিয়ে বলল, শুরুতে তো বলেছিলে এই বাসা তোমার, তাহলে এখন আবার নতুন মালিক এলো নাকি? আশ্চর্য তো। শ্রাবণ হিয়ার হাতে টাকাগুলো দিয়ে দিল, আর রসিকতা করে বলল, জামাই বলে বাসা ভাড়া নেবে না? তা তো হবে না, অন্য কাউকে দিলে তো ঠিকই টাকা দিত। হিয়া টাকাগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে নিলাম, এখন চলে গেলাম। শ্রাবণ স্বাভাবিকভাবেই বলল, ঠিক আছে যাও। হিয়া শ্রাবণের থেকে সম্মতি পেয়ে তবুও বলল, চলে গেলাম কিন্তু। ঠিক আছে যাও। যাবো? যাও। হিয়া রুমের দরজার দিকে যেতে যেতে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কিন্তু 3বার জিজ্ঞাসা করেছি যাব কিনা। আপনি যেতে বলেছেন তাই যাচ্ছি। এরপরে কিন্তু থাপ্পড় মারতে পারবেন না। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আর একবার জিজ্ঞাসা করো তাহলে সত্যি সত্যি থাপ্পড় মারবো। হিয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসি চেপেছিল। একটা থাপ্পড়ে মেয়েটা বেশ কাবু হয়ে গেছে। শ্রাবণ যদি জানতো ওকে কাবু করার জন্য এমন একটা থাপ্পড় দরকার ছিল, তাহলে অনেক আগেই মারতো। হিয়া ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে যায়। হাতে থাকা টাকাগুলো গুনে দেখলো। ও যে 10,000 টাকা বেশি চেয়েছিল শ্রাবণ তাই দিয়েছে। হিয়া টাকাটা আলাদা করে রাখলো। টাকাও নেবে না, কেমন ইতস্ত লাগছে।
হিয়া 10,000 টাকা আলাদা করে বাদবাকি টাকাগুলো নিয়ে রুম থেকে বের হলো। হামিদ শিকদারের রুমে চলে এলো। হামিদ শিকদার বইয়ে কিছু একটা পড়ছিলেন। হিয়াকে দেখে সাথে সাথে হিয়ার মুখ পানে তাকালেন। থাপ্পড় খাওয়ার কারণে হিয়ার গাল লাল হয়ে আছে, যা হামিদ শিকদারের চোখের আড়াল হলো না। তিনি বই চাপিয়ে বললেন, কি ব্যাপার, আমার আম্মুটার মুখটা লাল হয়ে আছে কেন? হিয়া আমতামতা করে বলল, কই লাল হয়ে আছে, এই যে আমি দেখতে পাচ্ছি। হিয়া হেসে হেসে বলল, কি বলতো, ছাদে গিয়েছিলাম, সেখানে একটা গাছের সাথে লেগে এমন লাল হয়ে গেছে, আর তার উপরে একটু চুলকেছিলাম। ও, আর আমি ভাবলাম তোমার আম্মু ধরে মারলো নাকি। যাই হোক, বসো। হিয়া টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, বাবা, এই টাকাগুলো ওই ওপরে ভাড়াটিয়া দিয়েছে। হামিদ শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, এত আগেই? ভাড়া কত বলেছিলে? 45,000। গুনেছ? বাবা, গুনেই এনেছি। হামিদ শিকদার টাকাগুলো নিয়ে বললেন, ভাড়া নিয়ে কোনো গন্ডগোল পাকাওনি তো? আগের বার তো গোলমাল বাঁধিয়েছিলে। হিয়া মাথা ডান বাম নাড়াতে নাড়াতে জোর গলায় বলল, বাবা, কোনো গোলমাল পাকাইনি। আগের বার তো শয়তানি করে ভাড়া বেশি চেয়েছিলাম, এবার ওদের থেকে বেশি চাইনি। আর তোমার কি আমাকে বিশ্বাস হয় না? না, তা বলিনি। বিশ্বাস কেন হবে না? আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তোমাকে এতটাই বিশ্বাস করি যে তোমার আম্মুকেও অতটা বিশ্বাস করি না। হিয়া হামিদ শিকদারের পাশে বসে বইটা নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, বিশ্বাস করার জন্য। আর কি করতেছো এখন? হামিদ শিকদার গভীর শ্বাস ছেড়ে বললেন, কি আর করব, এই লয়ারদের যা কাজ থাকে আর কি। হিয়া হেসে হেসে বলল, ভালো করে কাজ করো। শেষে যদি আমি কোনোদিন আসামি হই, আমাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। হামিদ শিকদার স্বস্তির শ্বাস ছেড়ে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনোদিন আসামি হবে না, আর এমন দিন আসবেও না ইনশাআল্লাহ। হিয়া ভাবুক গলায় বলল, হতেও তো পারি, তবে আমাকে কিন্তু ছাড়াতে হবে। ঠিক আছে, ছাড়াবো, পাগলি মেয়ে কোথাকার। এখন যাও, পড়তে বসো। আচ্ছা। সন্ধ্যার ইফতারির পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার মন মনে হয় শ্রাবণের কাছে রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতে মুচকে